আসসালামু আলাইকুম। 49তম স্পেশাল বিসিএস এর প্রস্তুতির অংশ হিসেবে লাইভ এমসিকিউ থেকে ধারাবাহিক বায়োকেমিস্ট্রির উপর ক্লাসগুলিতে পঞ্চম ক্লাসে আমি আছি আপনাদের সাথে মুস্তফা কামাল। আম, তো আমরা আজকের কি দেখবো সেটা একটু একটা শর্ট গ্লান্স নিয়ে নেই। আজকের টপিক হচ্ছে নিউট্রিশন। আমরা যারা সিলেবাস দেখেছি আমরা সবাই জানি যে নিউট্রিশনের একটা টপিক আছে। তো এখানে মেইনলি বিভিন্ন ফুড ফুডের ক্যাটাগরি, তারপর তাদের ক্লাসিফিকেশন, এসডিএ, আরকিউ, তারপর ব্যালেন্স ডায়েট। ইউজুয়ালি আসলে আমরা যারা অনার্স করেছি তাদের নিউট্রিশন নিয়ে মাস্ট দুই একটা কোর্স থাকে। বলা যায় যে ওই কোর্সেরই একটু সামারি টাইপ হচ্ছে এই অংশটা, যে ভাইটামিন যেগুলো আছে তাদের কাজ কি, তারপরে তাদের কাজের সাথে তাদের স্ট্রাকচারের সম্পর্কগুলো কি, তারপরে মিনারেলস কোনটা কি কি ধরনের কাজ করে। তো পিএসসির খুব পছন্দের অংশ এই অংশটা। ইভেন নর্মাল যে বিসিএস আছে, নর্মাল বিসিএসে কিন্তু এই নিউট্রিশন থেকে অনেক কোশ্চেন থাকে। তো এটা আমরা চেষ্টা করব দেখার ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। তো আমরা সবার আগে যদি বলি যে ফুড বিষয়টা আসলে কি, হোয়াট ইজ ফুড। তো আমরা যা খাই অনেকে বলবো যে তাই ফুড, আসলে না। আপনি তো বিষও খাইতে পারেন, বিষ খাইলে সেটা ফুড হবে না। ফুড হওয়ার শর্ত এটা আপনাকে অবশ্যই কি দিবে, নিউট্রিশনাল সাপোর্ট দিবে। যদি আমরা এমন সব জিনিস যেগুলো কনজিউম করি যা নিউট্রিশনাল সাপোর্ট দেয়, সেগুলো আমাদেরকে আমরা ফুড বলতে পারি তাদেরকে। ওকে। তো আমরা কিন্তু ওই যে ড্রাগস, মেডিসিন, অন্যান্য কিছু কিন্তু খাই, কিন্তু এগুলো আমাদের কি দেয় না, নিউট্রিশনাল সাপোর্ট দেয় না, সেগুলো ফুড হবে না। সো এইটা একটু খেয়াল রাখবো। আর ফুডের ক্লাসিফিকেশন আমরা মোটামুটি অনেকভাবে করতে পারি। আসলে কথা আপনি কোন অ্যাঙ্গেল থেকে এদেরকে ক্লাসিফাই করবেন সেটা প্রশ্ন। আমি একটা কোড জেনারেটর, একটা ইমেজ ব্যবহার করছি। সেটা প্রথমে যদি আমি ফুড বাই গ্রুপসের দিকে আমি একটু তাকাই, এই যে এখানে, তা আমরা কি দেখবো, ফ্যাটস অ্যান্ড অয়েল এটা এক ধরনের খাবার। তারপর ডেইরি আরেক ধরনের প্রোটিন জাতীয় খাবার আছে, গ্রেইন টাইপের আছে। এগুলো সবই আমাদের বিভিন্ন ক্যাটাগরি আর কি, যে তাদের কি ধরনের গ্রুপগুলো আছে, খাবারটা কোন সোর্স থেকে আসতেছে সেটার উপর ভিত্তি করে ক্লাসিফাই করা। আচ্ছা, আমরা যদি আবার তাদেরকে ফাংশনের উপর বেস করি, ক্লাসিফাই করি, যেমন কিছু কিছু ফুড থাকে এনার্জি ইল্ডিং ফুড, মানে যেগুলো আমাদের এনার্জি প্রোভাইড করে থাকে আর কি। হ্যাঁ। তারপর কিছু ফুড থাকবে আমাদেরকে যেগুলো বডি বিল্ডিং করতে হেল্প করে। এই যে যারা জিম টিম করে, দেখবেন যে তারা বেশি বেশি প্রোটিন খায়, কারণ প্রোটিন বডি বিল্ডিং ফুড। প্লাস তাদের প্রোটিনের পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট নেয়, স্পেশালি যারা প্রফেশনাল বডি বিল্ডার, তাদের কিন্তু সাপ্লিমেন্ট নিতে হয়, কারণ অথবা প্রচুর পরিমাণে খেতে হয় যে কোনো একটা। দেন কিছু কিছু ফুড আমাদেরকে বিভিন্ন ডিজিজের এগেনস্টে প্রোটেকশন দেয়। হ্যাঁ। তো এগুলোকে আমরা বলতে পারি প্রোটেক্টিভ ফুড। যেমন ফ্রুটস, যে ফ্রুটসগুলি কি করে আমাদেরকে বিভিন্ন ডিজিজের এগেনস্টে তারা আমাদেরকে প্রোটেকশন দিতে পারে, প্রোটেক্টিভ ফাংশন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভাইটামিন সি আছে। তো এগুলো প্রোটেক্টিভ ফুড বলতে পারি। তো পিএইচ এর এগেনস্টে যদি আমরা বলি, দেন অ্যাসিডিক ফুড থাকবে, কিছু বেসিক ফুড। দেন অ্যাসিডিকের আবার দুই ধরনের থাকবে, হাই অ্যাসিড, লো অ্যাসিড। যদি বেসিক ফুডটা আমি এখানে দেখাতে পারিনি, আমি একটা উদাহরণ দিই, সেটা মিল্ক। মিল্ক কিন্তু একটা বেসিক ফুড, কারণ মিল্কের যে প্রোটিনটা থাকে কেসিন, সে অনেকটা বেসিক। দেখবেন যে কারণে আমাদের মাঝাচিরা কি করে, যে পেট ব্যথা করলে বা গ্যাস্ট্রিক হলে বলে যে একটু বাবা গরম দুধ খাও। এর অন্যতম কারণ যে ওই মিল্ক আমাদের যে গ্যাস্ট্রিক অ্যাসিড থাকে তাকে অনেকটা নিউট্রালাইজ করতে পারে। এটা পিএইচ লেভেলের উপর বেস করে যদি বলি আর কি। দেন আমরা যদি আবার তাদের অরিজিন, মানে সোর্স অফ ফুড চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা ভাগ করতে পারি তাদেরকে কি, যে প্লান্ট বেসড ফুড অ্যান্ড অ্যানিমাল বেসড ফুড। আসলে আমাদের বাংলাদেশে এটা খুব একটা বেশি পপুলার না এই ক্যাটাগরিটা, কিন্তু যারা ইউরোপে বা আমেরিকাতে বা ইভেন অস্ট্রেলিয়াতে থাকে, পশ্চিমের দেশগুলোতে, এটা একটা মেজর ইম্প্যাক্ট আছে যে ফুডের সোর্সটা কোত্থেকে। অনেকেই সেখানে ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান নিয়ে একদম মানে হুলস্থুল কাণ্ড একটা করে আর কি। যে আবার ভেজিটেরিয়ানের মধ্যে থাকে যে একটা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান থাকে অনেকে, যে না প্লান্ট বেসড প্রোডাক্ট ছাড়া তারা কোনো কিছুই খাবে না। তো এগুলো অবশ্য কমপ্লিকেশন আছে নানান ধরনের। স্পেশালি যারা বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট তারা তো অবশ্যই জানেন
তো স্পেশালি যারা আমরা বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট তারা তো জানে যে আমাদের যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলো আছে বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো আছে তাদেরকে আমরা অবশ্যই বাইরে থেকে কনজিউম করতে হয়। স্পেশালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলি আমাদেরকে হচ্ছে অ্যানিমেল বেসড প্রোডাক্ট থেকে আমরা কালেক্ট করে থাকি। তো সেক্ষেত্রে একদম পিওর ভেজিটেরিয়ান যারা তাদের আসলে বায়োকেমিক্যালি সাস্টেইন করাটা তাদের জন্য চ্যালেঞ্জিং। ইভেন যারা হয় অনেকে ইমপ্রপার ডায়েট প্ল্যানিংয়ের কারণে পশ্চিমা দেশগুলো আমরা প্রায় দেখি যে হচ্ছে মানুষ একদম শুকিয়ে হাড্ডিসার হয়ে যাচ্ছে কিংবা মারা যাচ্ছে। হ্যাঁ, তো কোনো কিছুই আসলে বাড়াবাড়ি করা ভালো না, আবার একেবারে ছাড়াছাড়ি করা ভালো না। অতিরিক্ত যেমন কোনো প্লান্ট বেসড প্রোডাক্ট খাওয়া আমাদের জন্য ক্ষতিকর, আবার অতিরিক্ত অ্যানিমেল বেসড প্রোডাক্ট খাওয়া আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। আচ্ছা, দেন হচ্ছে আমরা যদি তাদের শেলফ লাইফের উপর বেস করি, ফুডকে ক্লাসিফাই করি, দেন কিছু কিছু ফুড থাকবে আমাদের পেরিশেবল, কিছু কিছু থাকবে হচ্ছে আমাদের নন পেরিশেবল। তো বিষয়টা আসলে কি যে আমরা তো প্রত্যেক সিজনে স্পেশালি হচ্ছে উইন্টার সিজনে প্রচুর ভেজিটেবল প্রডিউস করি। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে মাত্র 3 মাস পরে হচ্ছে সেই মানে যেই টমেটো হচ্ছে আমরা 10 টাকা করে কেজি কিনে খাই সেটা আজকে হচ্ছে 150 টাকা বা 180 টাকা করে কেজি কিনে খাচ্ছি রাইট নিউ আমি যখন ক্লাসটা রেকর্ড করছি। তো এটার কারণ কি? কারণ হচ্ছে আমাদের দেশে আসলে ওইভাবে ফুড স্টোরেজ সিস্টেমটা ওইভাবে ডেভেলপ করিনি। হ্যাঁ, আর আমরা যদি বলি যে স্যার ঠিক আছে আমরা হচ্ছে টমেটো সস করে ফেলবো বা হচ্ছে টমেটো হচ্ছে প্রক্রিয়াজাত যেটা করে আর কি, সেখানে হচ্ছে বিপদ। কারণ আমাদের দেশে আসলে ওইভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে সস বলি কিংবা কেচাপ বলি কোনোটাই বানানো হয় না। প্রচুর পরিমাণে হচ্ছে থিকেনিং এজেন্ট, কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার, সুইটনার, আসলে এত কিছু অ্যাড করার পর যেটা হয় এটা আসলে খাওয়ার যোগ্যই থাকে না। এটা আসলে ওইভাবে নিউট্রিশনাল সাপোর্ট দেওয়ার থেকে বডিতে হচ্ছে একটা কি বলে কেমিক্যাল বার্ডেন তৈরি করে। তো যাই হোক, আমার আজকের এই স্লাইডের সবচেয়ে মূল এবং মানে প্রাইমারি জিনিসটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ ফুড বাই কেমিক্যাল কম্পোজিশন। সেটা কি যে আমরা সবাই জানি যে একটা আইডিয়াল ফুড সোর্সে অথবা কিংবা ফুড সোর্সে 6 ধরনের জিনিসপত্র থাকে। হ্যাঁ, যদি এই 6 ধরনের জিনিসপত্র থাকে আমরা তখনই তাকে কি বলি আইডিয়াল ফুড বলতে পারি। 1 নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট, মানে হচ্ছে ভাত, রুটি, আলু এই জাতীয় যে খাবারগুলি আছে। তারপর হচ্ছে কি প্রোটিন, যে ডিম, মাছ, মাংস এই জাতীয় যে খাবারগুলি। তারপর হচ্ছে ফ্যাটস, যেমন হচ্ছে তেল, সরিষার তেল কিংবা নারকেল তেল কিংবা অলিভ অয়েল, ইভেন হচ্ছে বাটার, বাটার অয়েল, এগুলো সব হচ্ছে ফ্যাট জাতীয় খাবার, ইভেন চর্বি। তো এই 3টা হচ্ছে আমরা একদম বাল্ক অ্যামাউন্টে খেয়ে থাকি। আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে কি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। যদি আমি এগুলো পরে আলোচনা করবো, আমরা এগুলো বাল্ক আকারে খাই। দেন আমরা কিছু কিছু জিনিস আমাদের আছে, কিছু কেমিক্যাল আছে যারা হচ্ছে আমাদের খুব বডিতে খুব অল্প পরিমাণে কাজে লাগে, অল্প হলেই চলে, বাট এমনটা না যে তাদেরকে ছাড়া আমরা চলতে পারি। তো তাদেরকে আমরা বলি ভাইটামিন। হ্যাঁ, যাদের অল্প পরিমাণে লাগে বাট লাগবেই। দেখা যাচ্ছে যে ভাইটামিন অনেক ক্লাসিফিকেশন আছে, আমরা সামনে দেখবো যে একটা ভাইটামিন যদি না থাকে কিংবা অ্যাবসেন্ট থাকে তখন হচ্ছে আমাদের বডি নানান ধরনের ম্যালফাংশন দেখা দেয়। দেন হচ্ছে মিনারেল, যে আমরা কি করি বিভিন্ন ধরনের এলিমেন্টস, ডিরেক্ট এলিমেন্টস আকারে তাদেরকে আমাদের প্রয়োজন হয়। তো আমরা এদেরকে মিনারেলের ক্যাটাগরিতে রেখেছি। আর সবচেয়ে শেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার তো আমাদের লাগবেই। হ্যাঁ, যদিও ওয়াটার ডিরেক্টলি আমাদেরকে কি দেয় না, কোনো নিউট্রিশনাল ভ্যালু দেয় না, বাট আমরা খাবার কনজিউমের একদম স্টার্ট থেকে শুরু করে একদম ডাইজেশন, এক্সক্রিশন, ইভেন হচ্ছে বডিতে ফুড ডিস্ট্রিবিউশন, সব জায়গায় দেখবেন যে ওয়াটারের ফাংশনটা হচ্ছে প্রাইমারি। তো ওয়াটারটা আমাদের জন্য কি একটা লাইফ সেভিং মলিকিউল বা লাইফ সেভিং কম্পোনেন্ট বলতে পারি। বাট ওয়াটার কি করে না, কোনো স্পেসিফিক্যাল নিউট্রিশনাল ভ্যালু অ্যাড করে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, হুট করে দিয়ে বলে যে হোয়াট ইজ দ্য স্পেসিফিক ফাংশন অফ ওয়াটার, তা আপনি যে ওয়াটারের স্পেসিফিক ফাংশনটা আসলে বলতে পারবেন না। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো আমরা দেখেছি যে আমাদের ফুডে কি থাকে, যে 6 ধরনের নিউট্রিশনাল কম্পাউন্ড থাকে। আমি আরেকটু ক্লারিফাই করি যে আসলে যদিও আমরা বলি যে 6 ধরনের কেমিক্যাল কম্পোনেন্ট আমাদের ফুডে থাকে, আরেকটা অনেক নিউট্রিশনের টেক্সট বইতে হচ্ছে অ্যাড করে যে হচ্ছে একটা ব্যালেন্স ডায়েটের হচ্ছে 7টা উপাদান থাকবে, মানে 7টা থাকবে। তাহলে 6টা তো আমরা জানি যে হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভাইটামিনস, মিনারেলস, ওয়াটার। আরেকটা কি? আরেকটা হচ্ছে ফাইবার। কারণটা কি, আমরা ফাইবার বডিতে এত ডিপ ফাংশন প্লে করে যে ফাইবার ছাড়া বডি আসলে প্রপার ফাংশন করাটা অসম্ভব। হ্যাঁ, ইভেন দেখা যাচ্ছে যে আপনি যদি ফাইবার না খান
তাহলে আপনার বডিতে যেই যে ওয়েস্ট এক্সক্রিশন আমাদের কি হবে, যে আইবিএস থেকে শুরু করে তারপরে যে কোষ্ঠকাঠিন্য নানান ধরনের সমস্যা দেখা দিবে, প্রস্রাবের সমস্যা থেকে অনেক ধরনের সমস্যা দেখা দিবে। তো এইগুলোর জন্য ফাইবারটা একটা এসেনশিয়াল কম্পাউন্ড। তো অনেক সময় যদি বলে যে একটা আইডিয়াল ফুডের কম্পোনেন্ট কয়টি, তো অপশনে যদি 6 না থাকে বাট 7 থাকে, আপনার কিন্তু 7টি অ্যান্সার করতে হবে। ইভেন হচ্ছে ফাইবার নিয়ে আমি যদি একটু ক্যাটাগরি করি, আমরা ফাইবারের বিভিন্ন ক্যাটাগরি আমরা বায়োকেমিস্ট্রি নিউট্রিশনে পড়ছি, ওকে ফাইন। যেমন হচ্ছে R1 ক্যাটাগরি থাকে, R2 থাকে, R3 থাকে। তো যদি এত ডিপ থেকে কোশ্চেন আসার কথা না, কিন্তু একটু দেখে যাবেন যে ফাইবারের মধ্যে কিন্তু কি থাকে, 2 ধরনের একটা মেজর ক্যাটাগরি থাকে। এক ধরনের ক্যাটাগরি থাকে হচ্ছে যারা নাকি বোল মুভমেন্টটাকে স্লো করে দেয়, যেমন হচ্ছে পেকটিন, আপেলে বা কলাতে যেটা থাকে। আর আরেক ধরনের ফাইবার আছে যেটাকে নাকি বোল মুভমেন্টটাকে ইনক্রিজ করে, যেমন হচ্ছে সেলুলোজ বা হচ্ছে বিভিন্ন ধরনের আমরা যে রাফেস যেগুলো খেয়ে থাকি, এগুলি হচ্ছে আমরা বোল ইনক্রিজিং ফাইবার হচ্ছে ক্যাটাগরি তাদেরকে ফেলতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা নিউট্রিশন 6টা উপাদান পড়লো। আমরা মেজর তাদেরকে 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। আচ্ছা, ম্যাক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে কি, আমি আগে একটু ধারণা দিয়েছিলাম যে যে সকল নিউট্রিয়েন্টের আমরা কি বেশি বেশি প্রয়োজন হয়, মানে বাল্ক অ্যামাউন্টে কনজিউম করতে হয়। আমরা হচ্ছে ভাত মোটামুটি এক বেলা 1 প্লেটের মতোই খেতে হয় ম্যাক্সিমাম মানুষের। আমরা তো 2টা বা 3টা ভাত খেলে তো হবে না। আবার দেখবেন যে হচ্ছে ভিটামিন এ বাচ্চাদেরকে যখন খাওয়ানো হয় বা হচ্ছে আমরা যখন খাই, তাহলে কিন্তু ছোট্ট একটা ক্যাপসুল খাই। আমরা তো গ্লাস দিয়ে 1 গ্লাস ভিটামিন এ খাই না। তো এই ধরনের ক্যাটাগরিকে আমরা 2টা ভাগে ভাগ করেছি। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে কি যাদেরকে আমরা বেশি বেশি লাগবে, আর মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে যাদেরকে আমাদের কি লাগবে, পরিমাণ হচ্ছে অনেকটাই কম লাগবে। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে আমরা ফেলতে পারি হচ্ছে এই প্রথম 3টাকে, যে কার্বোহাইড্রেট, প্রোটিনস অ্যান্ড ফ্যাটসকে। আর ভাইটামিনস অ্যান্ড মিনারেলসকে আমরা ফেলতে পারি মাইক্রোনিউট্রিয়েন্টসে, তাদেরকে আমাদের বডিতে অল্প পরিমাণে লাগে। আর ওয়াটারের বিষয়টা একটু কনফিউজিং, কারণ এইটাকে আপনি না ফেলতে পারবেন হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টসের ক্যাটাগরিতে, না ফেলতে পারবেন হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টসের ক্যাটাগরিতে। কারণ হচ্ছে আমি যদি একটু এক্সপ্লেন করি যে ওয়াটার কিন্তু আমাদের বাল্ক অ্যামাউন্টের প্রয়োজন হয়। একটা মানুষের দৈনিক কমপক্ষে 2 লিটার পানি সে খেতে হয়, কিন্তু ওয়াটার কিন্তু অন্যান্য ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মতো কোনো স্পেসিফিক ফাংশন বা এনার্জি ইল্ড করে না, যার কারণে আমরা একে ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলতে পারছি না। অন্যদিকে আবার আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টসের যে উপাদানগুলো আছে, ওয়াটার কিন্তু সেই ক্যাটাগরিতে পড়বে না, কারণ ওয়াটার তো আমরা বেশি বেশি খাচ্ছি। তো ওয়াটারটা একটা স্পেশাল ক্যাটাগরি আমরা বলতে পারি, এই হচ্ছে বিষয়। তো আমরা বডিতে কি থাকে, আমরা যে ক্যাটাগরি আমরা বললাম যে মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড ম্যাক্রোনিউট্রিয়েন্টস, তাদের কাজগুলি একটু যদি সামারাইজ করি, কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের বডিতে এনার্জি প্রোডাকশনের কাজ করে। আমাদের যত ধরনের যে স্পেশালি যারা হচ্ছে খুব হেভি জিম করে, বা খুব বেশি পরিশ্রম করে, দেখবে যে তাদেরকে মোটামুটি ভাত রুটি খেতে হয়, নাহলে তারা কাজ করতে পারবে না। ইভেন যারা হচ্ছে এই যে কৃষি কাজ করে, জমিতে কাজ করে, তাদের মোটামুটি প্রচুর পরিমাণে তাদেরকে ভাত খেতে হবে। কারণ যখনই আমাদের বডি লং অক্সিডেটিভ কি করবে, আমাদের এনার্জি প্রোডাকশন সিস্টেমে যাবে, তখন কিন্তু কার্বোহাইড্রেট এটা হচ্ছে এফিসিয়েন্ট ফুয়েল। আমরা এগুলো অবশ্যই সামনে দেখবো যে কার্বোহাইড্রেট দরকার, আর প্রোটিন হচ্ছে আমাদের অবশ্যই দরকার, বাট লেস দেন কার্বোহাইড্রেট। আর প্রোটিন আমরা মনে করি কি যে বেশি বেশি প্রোটিন খেলে মনে হয় আমাদের জন্য ভালো, যেহেতু প্রোটিন একটু দাম, মাছ মাংস ডিম তো অবশ্যই ভাত থেকে দাম। তো অনেকে কি করে যে প্রচুর পরিমাণে প্রোটিন খায়, তখন সে হচ্ছে ভাত খেতে চায় না। তো এইটার কিন্তু নেগেটিভ কনসিকুয়েন্স আছে, যে আমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছি যে আমাদের প্রোটিনের যে ডিমান্ড, সেটা আসলে ডিপেন্ড করে হচ্ছে পার কেজি বডি ওয়েটে। যে পার কেজি বডি ওয়েটে নর্মালি আমাদের 1/2 গ্রাম লাগে, 1/2 গ্রাম থেকে 1 গ্রাম খেতে পারেন। যেমন আমার যদি ওয়েট 60 কেজি হয়, তাহলে আমাকে অ্যাপ্রক্সিমেট 60 কেজি প্রোটিন আমি নিতে পারি নর্মাল একটা আইডিয়াল লাইফের ক্ষেত্রে। কিন্তু আমি যদি কি করি, আমি ডেইলি হচ্ছে পার কেজি বডি ওয়েটের এগেনস্ট আমি 4 গ্রাম 5 গ্রাম পরে প্রোটিন খেলাম, তো অবশ্যই চিন্তা নেই, আমরা মেটাবলিজম পার্টে গিয়ে দেখবো যে ওই অতিরিক্ত পরিমাণ যে প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিডগুলি আছে, এগুলো হচ্ছে আমাদের কিডনি দিকে প্রেশার তৈরি করবে। ইভেন অনেক ক্ষেত্রে হচ্ছে অনেকে কিডনি বিকল হয়ে যেতে পারে যদি আমরা ওভার প্রোটিন কনজিউম করি। দেন ফ্যাটস, আমাদের ফ্যাটসের কিন্তু বডিতে অনেক কাজ আছে, স্পেশালি আসলে যদি এমসিকির কথা বলি, ফ্যাটসের অনেক ফাংশন আছে। আমরা দেখবো মেটাবলিজমে বেশি দেখবো, নিউট্রিশনে তো আমরা পড়বো ফ্যাটস এন্ড ফাংশন, বাট হচ্ছে ফ্যাটসের
যে মেটাবলিজম হয়, আমরা ওখানে দেখবো যে ফ্যাট কিন্তু বডিতে শুধু স্টোরেজই হয় না, সে আরও অনেক ধরনের কাজ করে থাকে। আমরা কিন্তু অনেক সময় কি ফ্যাট বা তেল চর্বির নাম শুনলে হচ্ছে একটু লাভ দিয়ে উঠি, আরে না তেল খাওয়া যাবে না, না কিন্তু ব্যাপারটা এরকম না। তেল চর্বি আপনারা পরিমিত পরিমাণে খেতে পারবেন, ইভেন হচ্ছে তার বেনিফিশিয়ারি ইফেক্টও আছে। আবার তেলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, অয়েল, স্যাচুরেটেড অয়েল, আনস্যাচুরেটেড অয়েল। দেখা যাচ্ছে যে আনস্যাচুরেটেড যে অয়েলগুলি থাকে তারা আমাদের বডিতে ক্ষতির থেকে উপকার অনেক বেশি করে। হ্যাঁ, যেমন হচ্ছে পুফা, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলি আছে, তাদের কিন্তু আমাদের বডিতে খুব ইম্পর্টেন্ট ফাংশন থাকে। ইভেন যারা ফ্যাটস খায় না, দেখবেন যে তাদের হচ্ছে বিভিন্ন ধরনের যে চর্মরোগ, মানে চর্ম ডার্মাটাইটিস টাইপের রোগ হতে পারে। হ্যাঁ, কারণ আমাদের স্কিনের একটা বিশাল একটা অংশ থাকে হচ্ছে ফ্যাটস। আর ভাইটামিনের কথা আমি বলেছি যে বিভিন্ন ভাইটামিন আমাদের আছে, ক্যাটাগরিতে আমরা যাব, কিন্তু তাদের পরিমাণটা অল্প পরিমাণে লাগবে। এবং এক একটা ভাইটামিন দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কিছু কাজ করে। মিনারেলসের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমাদের বডিতে প্রায় অনেকগুলো মিনারেলস লাগে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, বিভিন্ন ধরনের থেকে শুরু করে, এবং এগুলি এক একটা স্পেসিফিক ফাংশন ক্যারি আউট করে। তো কার্বোহাইড্রেটের আমরা তো একটু আগে বললাম যে তারা হচ্ছে এনার্জি প্রোডাকশন করে, ফাইন, কিন্তু এনার্জি প্রোডাকশনের ছাড়াও তারা কিন্তু আরও কিছু মানে সাইড বায়োকেমিক্যাল ফাংশন ক্যারি আউট করে, যেমন হচ্ছে প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন অফ কার্বোহাইড্রেট। এটার মানে কি, ধরেন আপনি হচ্ছে কার্বোহাইড্রেট খেলেন না, শুধু প্রোটিন খেলেন, ভাবলেন যে আপনার বডি বিল্ড হবে, আসলে ব্যাপারটা এমন না। আমাদের বডিতে যখন কি হয়, এনার্জি ডেফিসিয়েন্সি দেখা দেয় বা এনার্জি প্রোডাকশন করার মতো অবস্থা তৈরি হয়, বডি তখন সবার আগে খোঁজ হচ্ছে কার্বোহাইড্রেট। যদি কার্বোহাইড্রেট না থাকে, তখন সে যদি হাতের কাছে প্রোটিন পায়, তখন সে হচ্ছে প্রোটিন হচ্ছে সে ভাঙা শুরু করে, প্রোটিন ডিগ্রেডেশন করে এনার্জি প্রোডাকশন শুরু করে। ইভেন দেখা যাচ্ছে যারা হচ্ছে যে জিমে যায়, হ্যাঁ, সে হচ্ছে কার্বোহাইড্রেট খায় না, তখন কিন্তু দেখা যাচ্ছে তাদের কি হয় যে মানে যে তার যে অরিজিনাল যে মাসেল আছে, তার মাসেল প্রোটিনটা ভেঙে এনার্জির প্রোডাকশন শুরু হয়। এই কারণে কার্বোহাইড্রেট খেলে হচ্ছে ক্ষতি, প্রোটিন খেলে হচ্ছে ভালো, এই ধরনের জেনারেলাইজ কনসেপশন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসলে এটা আমাদের কি করতে হবে, সব কিছুর একটা পরিমাণ আছে, পরিমাণ মতো খেতে হবে। আর কার্বোহাইড্রেট কিন্তু আরেকটা মেইন একটা সোর্স হচ্ছে ফাইবার। হ্যাঁ, আমরা কিন্তু ভাত থেকে শুধু ভাত মানে হচ্ছে স্টার্চই পাই না, ভাতে কিন্তু ফাইবারও থাকে, স্পেশালি লাল চাল। লাল চালের কথা আমরা সবাই জানি, হ্যাঁ, যে যেখানে ভাইটামিনস এবং ফাইবারের পরিমাণটা হচ্ছে অনেক বেশি থাকে। স্পেশালি লাল চালের তো আবার ক্যাটাগরি আছে, যেমন হাফ ফাইবার লাল চাল বা হচ্ছে ফুল ফাইবার লাল চাল। তো যদিও আসলে লাল চালের টেস্ট খেতে আমরা যেগুলো ইউজুয়ালি খেয়ে থাকি মিনিকেট বা নাজির শাল এগুলোর মতো এত টেস্টি না, বাট এই লাল চালের কিন্তু নিউট্রিশনাল বেনিফিট অনেক বেশি। এটার প্রধান কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সে ভাইটামিনগুলোকে ধরে রাখে, একটা কারণ হচ্ছে লাল চালের কি তার মধ্যে ফাইবারের অ্যামাউন্টটা বেশি থাকে। আর যদিও আমাদের এখানে আসলে সব কিছু আমি দেখাতে পারিনি, আমাদের সিলেবাসে সব কিছু ছিল না, যে যদি ফাইবার থাকে তখন কী হয়, তার গ্লাইসেমিক ইন্ডেক্স যে বিষয়টা আমরা পরে আসছি, যে জিআই মানে একটা ফুড হচ্ছে কত তাড়াতাড়ি হচ্ছে বডিতে গ্লুকোজ স্পাইক করে। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল যে এগুলো নিয়ে একটা আলোচনা করার, বাট সিলেবাসের দিক খেয়াল করে আমি যতটা পারি কনসাইজভাবে হচ্ছে লেকচার দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, ফাঁকে একটু বলতেই হয় যে গ্লাইসেমিক ইন্ডেক্স লাল চালের অনেক কম রাদার দেন হোয়াইট রাইস। হোয়াইট রাইস কী করে, যে এটা লাল চালটাকে একটু ফার্নিশ করে, একটু ঘষা মাজা করে, তার ফাইবার টাইবার হচ্ছে ফেলে, সহজ কথা হচ্ছে তাকে হচ্ছে ল্যাংটা করাচ্ছে আমরা কি এই সাদা চালটা খেয়ে থাকি। তো সাদা চালে যার কারণে কি থাকে, ভাইটামিনস, মিনারেলস এবং হচ্ছে ফাইবার অনেকটা হারিয়ে যায়, কিন্তু লাল চাল এগুলো হচ্ছে ধরে রাখে। একই কথা প্রযোজ্য হচ্ছে আমাদের হচ্ছে লাল আটার ক্ষেত্রে। লাল আটা কি দেখবেন যে হচ্ছে বেশ ভালো একটা একটা ফাইবারের সোর্স হিসেবে কাজ করে। আর এই যত ধরনের আমাদের ফাইবার বডিতে আছে, আসলে ম্যাক্সিমাম ফাইবারে কিন্তু আমরা কোত্থেকে পাই, এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে পাই। আমরা যত ধরনের ফ্রুটস বলি, ভেজিটেবল বলি, দেজ আর অল আর সোর্সেস অফ কার্বোহাইড্রেট অ্যাজ ওয়েল অ্যাজ ফাইবার। আচ্ছা, কার্বোহাইড্রেট এনার্জি ভ্যালু যদি বলি, যে সে মোটামুটি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এনার্জি প্রডিউস করে, সেটা হচ্ছে 4 কিলো ক্যালোরি পার গ্রাম। যে প্রতি গ্রাম কার্বোহাইড্রেট আমাদের বডিতে গিয়ে 4 কিলো ক্যালোরি হচ্ছে এনার্জি প্রোডাকশন করতে পারে। তো আমরা এই এনার্জিটা কি করি, যে কার্বোহাইড্রেট আমরা অবশ্য দেখবো মেটাবলিজমে যে আমরা গ্লাইকোলাইসিস, টিসিএস সাইকেল এগুলোর মাধ্যমে কি করি, এটিপি প্রোডাকশন করি। প্লাস পাশাপাশি কার্বোহাইড্রেট কি করে আমাদের বডিতে যে হিট
প্রোডাকশনটা হয় সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট একটা ফাংশন প্লে করে। যে কার্বোহাইড্রেট আপনি যদি কম খান দেখবেন যে হচ্ছে শীতকালে আপনার হাত পা জমে যেতে পারে, হ্যাঁ, কারণ হচ্ছে বডিতে হিট প্রোডাকশনের জন্য একটা ইম্পর্টেন্ট ভ্যালু এসে প্লে করে থাকে। আচ্ছা, প্রোটিনের ইম্পর্টেন্স আসলে তো আমরা বলে শেষ করতে পারবো না সহজ কথা, কারণ হচ্ছে আমাদের বডিতে যত ধরনের এনজাইম আছে, যত ধরনের হচ্ছে বায়োকেমিক্যাল রিয়াকশন হয়, মানে সবার জন্য হচ্ছে এনজাইম লাগবে, প্রোটিন লাগবে। তো প্রোটিন আছে আমাদের বডিতে একদম মাস্ট, আমাদের লাগবেই। তো প্রোটিন কি করে আমাদের নিজস্ব যে বডির সেল মলিকুলগুলি থাকে বা অর্গানালগুলি থাকে সেগুলোর স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে প্রোটিন থাকে। দেন হচ্ছে এনজাইম হরমোন হিসেবে প্রোটিনগুলো কাজ করে। দেন হচ্ছে হায়ার লেভেল অর্গানিজম, স্পেশালি হিউম্যান বা হচ্ছে টাইগার, এই ক্যাট, এই ধরনের হায়ার লেভেল ম্যামেলে কি করে যে আমরা জানি যে ইমিউনিটি কাজ করে, হ্যাঁ, তাদের ইমিউন সিস্টেম আছে। আর ইমিউন সিস্টেমের একটা প্রাইমারি পার্ট হচ্ছে হিউমারাল ইমিউনিটি, যেখানে অ্যান্টিবডিগুলি কি করে আমাদের এই যে ফরেন প্যাথোজেনের এগেনস্টে কাজ করে থাকে। আর এই সব অ্যান্টিবডি হচ্ছে কি প্রোটিন, তারা হচ্ছে মেজরলি তারা হচ্ছে প্রোটিন আমরা বলতে পারি। আর প্রোটিনও মোটামুটি কার্বোহাইড্রেটের মতোই এনার্জি প্রডিউস করে, যে 4 কিলো ক্যালোরিজ পার গ্রাম। আচ্ছা, এইটা একটু মনে রাখবেন যে প্রোটিন কার্বোহাইড্রেট তাদের হচ্ছে এনার্জি প্রোডাকশনের যে রেট, এটা কিন্তু প্রায় সমান, হ্যাঁ। তো কিন্তু একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা যখন এসডিএ পড়বো তখন দেখবো। আচ্ছা, তারপরে আসা হচ্ছে ফ্যাট। ফ্যাট নিয়ে আমরা বললাম যে ফ্যাটের প্রাইমারি কাজ হচ্ছে বডিতে, ফ্যাট হচ্ছে স্টোরেজ এনার্জি হিসেবে কাজ করে, হ্যাঁ। যে আমরা যখনই কোনো খাবার দাবার খাই তখন আমাদের বডি কি করে সেটাকে কাজে লাগায়, পাশাপাশি যে এক্সট্রা অংশটা থাকে এটাকে বডি ফ্যাট হিসেবে স্টোর করে। মানে স্টোরেজ এনার্জির প্রাইমারি ফর্ম হচ্ছে আমাদের হচ্ছে এই ফ্যাটগুলি। আচ্ছা, ফ্যাট কি অনেকে বলবেন যে কার্বোহাইড্রেট কিন্তু স্টোর হতে পারে, কিন্তু এনিমেলে আসলে খুব বেশি পরিমাণ কার্বোহাইড্রেট স্টোর হয় না। শুধুমাত্র মাসেল এবং লিভারে কিছু গ্লাইকোজেন স্টোর হতে পারে, তাও সেটার পরিমাণ নগণ্য, খুব নগণ্য। তো কিন্তু হচ্ছে প্লান্টরা পারে, যেমন হচ্ছে ওই যে ভাত, গম বা আপেল, এগুলি হচ্ছে সবই হচ্ছে স্টার্চ জাতীয় খাবার। কারণ কি, প্লান্টরা হচ্ছে স্টার্চকে তাদের স্টোরেজ এনার্জি হিসেবে স্টোর করতে পারে, কিন্তু আমরা সেটা পারি না। তো যার কারণে আমাদের জন্য স্টোরেজ এনার্জি হিসেবে ফ্যাট ভালো, কারণ এটা কিন্তু বায়োকেমিক্যাল অ্যাসপেক্ট আছে। যেমন আপনি যখন একটা সেলের মাঝে যদি আপনি ইচ্ছা মতো হচ্ছে স্টার্চ বা বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট স্টোর করবেন, আর আমরা জানি যে স্টার্চ বা কার্বোহাইড্রেট কী করে, ওয়াটার অ্যাট্রাক্টিং মলিকুল, মানে তারা হচ্ছে প্রচুর হচ্ছে পানি টানে আর কি। তো যখনই সেলের ভিতরে কার্বোহাইড্রেট বেশি যাবে, সাথে পানি বেশি টানবে, ফলে সেলের ভিতরে অসমোটিক প্রেশার বেড়ে গিয়ে দেখা যাচ্ছে সেলটা বার্স্ট হয়ে যেতে পারে। কারণ আমাদের তো কি এবার সেল ওয়াল নাই, কিন্তু প্লান্টার কিন্তু এই সমস্যাটা নেই, তাদের পেটে মোটামুটি বেশ রিজিড একটা সেল ওয়াল স্ট্রাকচার আছে। সো তারা এটা করতে পারে। সো এগুলি সিম্পল, কারণ আমরা পরে আসছি, বাট প্রত্যেকটা পড়ার পিছনে কি থাকে, কাহিনী থাকে। এগুলো একটু চিন্তা করবেন, তা করলে হচ্ছে আপনাদের কি হবে, বেসিকটা আরো স্ট্রং হবে আর কি। দেন ফ্যাট কি করে, শুধু স্টোরেজ এনার্জি হিসেবে কাজ করে না, আমাদের কি থাকে বিভিন্ন ধরনের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে। আমরা সেগুলো দেখব যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড হচ্ছে ওই সব অ্যাসিড যেগুলি আমাদেরকে অবশ্যই বাইরে থেকে কোনো না কোনো সোর্স থেকে খেতে হবে। এগুলো আমাদের বডি বানাতে পারে না, যা কিন্তু হচ্ছে আমাদের বডিতে এগুলি মানে ইম্পর্টেন্ট কিছু ফাংশন থাকে, সেটা আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। দেন স্পেশালি ফ্যাট সলিউবল যে ভাইটামিনসগুলি আছে, স্পেশালি ভিটামিন এ, ডি, ই, কে, এগুলি কিন্তু অ্যাবজর্পশন এবং ডিস্ট্রিবিউশনের জন্য কিন্তু ফ্যাট মাস্ট। আপনি যদি ধরেন, আমরা একটা উদাহরণ দিই যে আমরা অনেক সময় ভিটামিন ডি, স্পেশালি আমরা যারা শহুরে লাইফস্টাইল লিড করি, তারা কিন্তু রোদে ওইভাবে খুব একটা যায় না। তো কী করে আমরা ভিটামিন ডি খাই? তো আমি হচ্ছে ধরেন আমার কাছে একটা ওয়াটার বোতল আছে, তো আমি কি করলাম, ভিটামিন একটা ডি ক্যাপসুল কিনে এনে খেয়ে ফেললাম, কাজ হবে? আসলে এটা কিন্তু হবে না। স্পেশালি আমরা যারা ডাইজেশন ফিজিওলজি খুব ভালো করে বা এখনও যাদের মনে আছে, আপনারা জানেন যে এই ভাইটামিন ডি হচ্ছে একটা ফ্যাট জাতীয় কম্পোনেন্ট, এটা কিন্তু ওয়াটারের সাথে ওইভাবে মিক্স হয় না। তো যার কারণে কি, সে আপনি খাবেন ভিটামিন ডি, বাট বডি ওইভাবে অ্যাবজর্ব করতে পারবে না। তো এই কারণে কি করতে হবে আমাদেরকে, মানে একটু হেভি মিল বা ফ্যাট জাতীয় মিল খাওয়ার পর ভাইটামিন ডি, ই, এ, ডি, ই, কে, এই ধরনের খাবারগুলি, সাপ্লিমেন্টগুলো নিলে একটু বডির জন্য ভালো, তখন বডি এদেরকে সহজে অ্যাবজর্পশন করতে পারে।
দেন ফাইনাল হচ্ছে আমরা যদি ফ্যাটের একটা কথা বলি, যে ফ্যাট কিন্তু আমাদের বডিতে ইনসুলেশন প্রোভাইড করে, স্পেশালি হায়ার ম্যামালগুলোতে ইনসুলেশনের জন্য ফ্যাট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে পোলার বিয়ার এত ঠান্ডা, মাইনাস হচ্ছে 20, 30, 40 ডিগ্রি সেলসিয়াস, সে কীভাবে ওইখানে বেঁচে থাকে? তার অন্যতম কারণ হচ্ছে তার চামড়ার নিচে বিশাল মোটা হচ্ছে একটা ফ্যাটের লেয়ার থাকে, যেটা নাকি তাকে এক্সট্রিম এই কোল্ড থেকে তাকে কি করে, শেল্টার প্রোভাইড করে। তো এগুলো হচ্ছে আমাদের ফ্যাটসের ইম্পর্টেন্স কিছু, আমি প্রাইমারিগুলি বললাম। একটা জিনিস খেয়াল করেন, ফ্যাটের এনার্জি ভ্যালু কিন্তু বেশি। মানে আমি যদি কার্বোহাইড্রেট এবং প্রোটিন চিন্তা করি, কার্বোহাইড্রেট এবং প্রোটিনগুলো হচ্ছে মূলত হচ্ছে জৈব অ্যাসিড অথবা অ্যালডিহাইড অথবা কিটোন বা অ্যালকোহল। কিন্তু ফ্যাট কিন্তু হচ্ছে আমরা বলতে পারি যে যদি ফ্যাটি অ্যাসিড আছে, অ্যাসিড অংশটা বাদ দিলে সে মোটামুটি পুরো হাইড্রোকার্বন। মানে হচ্ছে আপনারা যেমন ওই যে পেট্রোল, কেরোসিন বা ডিজেল যেভাবে দেখেন, ওইগুলোতে হচ্ছে একদম হাইড্রোকার্বনে কিনে কোনো পোলার গ্রুপ থাকে না। কিন্তু ফ্যাটটা হচ্ছে মোটামুটি এটার মোস্ট পার্টই হচ্ছে কি হাইড্রোকার্বন, কিছু কিছু পোলার গ্রুপ থাকে, আমরা সেটাও স্ট্রাকচারে দেখব। তো এই কারণে ফ্যাট যখন বার্ন করা হয় তখন কিন্তু এনার্জি প্রোডাকশনটা বেশি হয়। কার থেকে বেশি হয়? দেন কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন। তো এইটার ভ্যালুটা আমরা মনে রাখবো যে ফ্যাটের এনার্জি ভ্যালু হচ্ছে 9 কিলো ক্যালোরিজ পার গ্রাম। এই কারণে ফ্যাট দেখবেন যে খুব বেশি খাওয়া যাবে না, যে পরিমিত পরিমাণে খেতে হবে ফ্যাট। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুজনেরই কিন্তু এনার্জি প্রোডাকশন যে এফিসিয়েন্সি সেটা সমান, সেটা হচ্ছে 4 কিলো ক্যালোরিজ পার গ্রাম। তারপরও দেখা যাচ্ছে যে আমাদের ভাত খেলে কিংবা রুটি খেলে, এই ধরনের খাবার খেলে হচ্ছে বডিতে খুব দ্রুত চর্বি হয়ে যায়, কিন্তু প্রোটিন খেলে কিন্তু ওইভাবে হয় না। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই যে এটা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। আমি যদি একটু একদম সহজ ভাষায় বলি, এই এসডিএটা হচ্ছে একটা মেজারমেন্ট, যে আপনি যখন একটা খাবার খাবেন, ওই খাবারটা হজম করার জন্য খাবারের কত শতাংশ এনার্জি আসলে ওয়েস্ট হিসেবে চলে যায়, সেটা হচ্ছে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। দেখবেন যে প্রোটিনের এসডি এর ভ্যালুটা অনেক বেশি থাকে, অ্যাপ্রক্সিমেট 20 থেকে 30% অফ ক্যালোরি অফ এ প্রোটিন ক্যান বি ওয়েস্টেড এজ এ এসডিএ। আবার কার্বোহাইড্রেট এবং ফ্যাটস, স্পেশালি ফ্যাটসের এসডি হচ্ছে খুবই কম। আপনি ফ্যাটস খাবেন, সরাসরি হচ্ছে বডি থেকে টেক আপ করে বডি নানান জায়গায় সাথে স্টোর করে ফেলবে, বাচ্চা এনার্জি প্রোডাকশন শুরু করে দিবে। এই কারণে ফ্যাটসের কি এসডিএ সবচেয়ে কম, আর কার্বোহাইড্রেট এসডিএ মোটামুটি হচ্ছে স্ট্যান্ডার্ড বা মিডিয়াম আর কি। প্রোটিন থেকে হচ্ছে কম, আবার ফ্যাটস থেকে একটু বেশি, ইউজুয়ালি 5 to 10% অফ এনার্জি কন্টেন্ট। এটার মানে হচ্ছে আমরা যখনই 100 গ্রাম কোনো খাবার খাবো, এই 100 গ্রাম খাবার কিন্তু কি করবে না, আমাদের বডিতে এনার্জি প্রোডাকশন করবে না। এই 100 গ্রাম খাবারের কিছু এনার্জি কি বের হবে এই খাবারটাকে কি করতে, ডাইজেশন করতে, অ্যাবজর্পশন করতে এবং হচ্ছে ডিস্ট্রিবিউশন করতে। কারণ কি, এই যে আমরা বডিতে যে খাবার খাচ্ছি, খাবার হজমে কি লাগে না, এনজাইম লাগে না? তাহলে এনজাইমগুলো তো কি প্রোটিন, এবং হচ্ছে বাউল মুভমেন্ট হয়, এগুলোর জন্য তো এনার্জি দরকার, আর প্রোটিন তৈরি করতে তো এনার্জি দরকার। তো এইগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে খাবার আমরা যখন খাবো তার পুরোটাই কি হবে না, আমাদের বডি টেক আপ করবে না, কিছু ওয়েস্ট হিসেবে চলে যাবে। আচ্ছা, আমরা যদি আরেকটু এসডি নিয়ে এক্সপ্লেইন করি যে এসডি এর কি কি ফ্যাক্টর আছে। হ্যাঁ, আমি এটাকে একটু যদি এটা একটু জটিল টপিক, আমি একটু সামারাইজ করার চেষ্টা করছি আর কি। যে আমাদের অনেক বন্ধু বান্ধব দেখবেন যে সে প্রচুর পরিমাণে খায়, সে দুপুরে খেয়ে আসছে হচ্ছে 1 প্লেট খাচ্ছি, একটু করে বন্ধুর বাসায় খাচ্ছে হচ্ছে গিয়ে হচ্ছে আরেক প্লেট তেহারি, দেখবেন তারপরেও কিন্তু ওজন ওইভাবে বাড়তেছে না। হ্যাঁ, আবার অনেকে আছে যারা ধরেন হচ্ছে এত বেশি খায় না, দেখা যাচ্ছে খুব অল্প খাচ্ছে, তারপর সে অনেক মোটা হয়ে যাচ্ছে। আমরা অনেকে ফান করে বলি যে যে আমি তো বাতাস খাচ্ছি তাও মোটা হয়ে যাচ্ছে। আসলে এটার কারণ হচ্ছে দুইজন মানুষ তাদের বডিতে এসডিএটা ভেরি করে। যে একজন বেশি খাচ্ছে, কিন্তু সে বেশি খেলে সে এনার্জি বেশি কিন্তু বডি টেক আপ করছে না। সে হচ্ছে এই এনার্জিটা খাওয়ার পর এটাকে হজম করতে সে আরো বেশি বা অনেকটাই তার নষ্ট করে ফেলছে। তাহলে কিন্তু আলটিমেটলি সে কাচ্চি খাক আর তেয়ারি খাক, তার বডি কিন্তু খুব একটা এনার্জি পাচ্ছে না। তো এইটাকে আমরা বলতে পারি যে ওয়েস্ট অফ এনার্জি, বা তার এনার্জি এফিসিয়েন্সি কম। আর অন্যদিকে আরেকটা মানুষ সে যা খাচ্ছে তার মোটামুটি এসডিএটা কম হওয়ার কারণে
ম্যাক্সিমামই তার বডি এনার্জি সেও পাচ্ছে, ফলে তার ক্ষেত্রে কিন্তু এনার্জি স্টোর হওয়ার প্রবণতাটা কি থাকবে, বেশি থাকবে। তো এইটার কি কি ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে খাবারের যে কম্পোনেন্ট, হ্যাঁ সেটা একটা ফ্যাক্টর। আসলে খাবারটা কি দিয়ে তৈরি, সাধারণত প্রসেস যে ফুডগুলি আছে, হ্যাঁ আমি যদি বলি যে একটু, এই যে লাস্ট টাইম বলেছি যে হোল ফুড ভার্সেস প্রসেস ফুড, যে হোল ফুডে কি থাকে, ফাইবার থাকে, তারপরে ভাইটামিনস থাকে বা অন্যান্য ফাইটোকেমিক্যাল থাকে, যেগুলো হচ্ছে হজম করতে একটু সময়ও লাগে, প্লাস হচ্ছে এনার্জিও বেশি লাগে। কিন্তু প্রসেস ফুড কি করে, আমাদেরকে একদম সব ছিলে টিলে একদম খাওয়ার জন্য মুখের সামনে এনে দেয়। তো ওইটা যখন আমরা খাই, এটা খুব দ্রুত হজম হয়ে যায়, বডিতে খুব দ্রুত গ্লুকোজ স্পাইক করে, এবং হচ্ছে আমাদের বডি ওখান থেকে এনার্জিও বেশি পায়। তো এটা শুনতে ভালো লাগলেও এই অতিরিক্ত এনার্জি কী করে, আমাদের বডিতে নানান ধরনের ম্যালফাংশনের জন্ম দেয়। আর এটা ছাড়াও আসলে একটা ফুড কী জাতীয় ফুড, সেটা কি ভাত রুটি জাতীয় খাবার, নাকি না প্রোটিন জাতীয় খাবার, নাকি না তেল জাতীয় খাবার, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি প্রোটিন জাতীয় খাবার হয় তাহলে তার এসডি কম হবে। হ্যাঁ, যেমন হচ্ছে আমি একটু যদি বলি যে আমরা কি খাই, অনেকে হচ্ছে পরোটা দিয়ে কি দিয়ে খাই, আলু ভাজি দিয়ে খাই। আসলে দেখেন, পরোটা হচ্ছে স্টার্চ, আলু ভাজি হচ্ছে একটা স্টার্চ। তো সেক্ষেত্রে দুইটাই যদি স্টার্চ হয়, এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা ফুড হয় না। একে তো ফুড আদর্শ যেই খাবার আর কি, মানে আইডিয়াল ফুডের তার ক্যাটাগরির মতো পড়বে না। পাশাপাশি তার দুইটাই কার্বোহাইড্রেট হওয়ার কারণে এসডিএ যেহেতু কম, আপনি খাবেন আর ধুমধাম মোটা হবেন। কিন্তু আমরা যদি রুটির সাথে কি নেই, একটু বিভিন্ন ধরনের ডালের মিক্স নেই, অথবা হচ্ছে ডিম নেই, বা হচ্ছে চিকেন নেই, সেক্ষেত্রে কিন্তু ওই আপনার ওভারঅল নাস্তাটার কি হলো, এসডিএ ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। প্রোটিন থাকার কারণে দেখা যাচ্ছে খাবারটা দ্রুত ওইভাবে গ্লুকোজ স্পাইক করবে না, অথবা তার যেটা খেলেন পুরোটা আপনার বডিতে এনার্জি হিসেবে যাবে না। এইটাকে হজম করার জন্য কি দরকার, অনেক এনার্জি চলে যাবে। সেক্ষেত্রে আপনি আরও বেশি সুস্থ থাকার আশা করতে পারেন। দেন হচ্ছে মিল সাইজ, আপনি কম খেলেন না বেশি খেলেন, সেটারও কিন্তু ইফেক্ট আছে। দেন এইজ, হ্যাঁ বাচ্চাদের দেখা যাচ্ছে যে তাদের বডিতে মেটাবলিজমের রেটটা খুব বেশি থাকে, ফলে আলটিমেটলি তাদের ক্ষেত্রে এসডির ভ্যালুটা কি হয়, বেশি হয়। আবার যারা একটু বয়স হয়ে যায়, দেখবেন যে আমাদের যারা একটু আমাদের সিনিয়র সিটিজেন আছে, বয়স 50, 45, 50-এর পরে দেখবেন যে বডি হচ্ছে একটু একটু ওয়েট গেইন করে ফেলে। তার অন্যতম কারণ হচ্ছে তখন বডিতে মেটাবলিজমটা স্লো হয়ে যায়, আর বডিতে যখনই মেটাবলিজম স্লো হবে তখন এসডিএ ভ্যালু কি হয়ে যাবে, কমে যাবে। আর লাস্টে আমি বলবো যে ফিজিক্যাল ফিটনেস, এটা একটা ইম্পর্টেন্ট। যার বডিতে মাসেল কম, সেটা আসলে তার মেটাবলিজম রেটটা কম হবে। কারণ আমাদের যত খাওয়া দাওয়া খাই, এগুলোর তো মেইন ইন্টারনাল খাদ্য হচ্ছে মাসেল। মানে আমি খেলাম হচ্ছে ভাত, ভাত তো ব্রেইন আসলে ওইভাবে খুব বেশি খাবে না, বা অন্য অন্য অর্গান ওইভাবে বেশি খায় না। এনার্জি ডিমান্ড সবচেয়ে বেশি হচ্ছে মাসেলের। তো ফিটনেস যাদের নাই, মানে মাসেল যাদের কম, তারা দেখবে যে কম খেলেও তাদের বডিতে ফ্যাট জমে যায়। আবার যাদের হচ্ছে ফিটনেস ভালো আছে, দেখবেন তাদের হচ্ছে তারা মোটামুটি অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারে নাকি আরামসে। আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে আরকিউ, রেসপিরেটরি কোশ্চেন। এই বিষয়টা কি, আরকিউটা হচ্ছে আপনি সহজ কথায় কতটুকু কার্বন ডাইঅক্সাইড একটা খাবার প্রডিউস করে আর কতটুকু আপনি অক্সিজেন কনজিউম করেন, সেইটা রেশিওটা হচ্ছে আরকিউ। তো বিভিন্ন ধরনের ফুডের আরকিউটা কি হয় ডিফারেন্ট, আমরা সেটা দেখবো। এই আরকিউর বেসিসে আপনি কি করতে পারেন, ফুডের এফিসিয়েন্সিটা বের করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা আরকিউ বলছিলাম যে কতটুকু কার্বন ডাইঅক্সাইড আপনি প্রডিউস করছেন আর কতটুকু অক্সিজেন আপনি কনজিউম করছেন, সেটা রেশিওটা হচ্ছে আরকিউ। এবং ডিফারেন্ট ফুডের কি থাকে, আরকিউ ভ্যালুটা ডিফারেন্ট হয়ে থাকে। যেমন আমরা যদি কার্বোহাইড্রেটের জন্য চিন্তা করি, হ্যাঁ ইজিলি গ্লুকোজ দেখেন, সে হচ্ছে 6টা অক্সিজেন কনজিউম করছে, আবার 6টা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছে। তো সেক্ষেত্রে কার্বোহাইড্রেট আরকিউর ভ্যালু কত আসে, 1। মোটামুটি বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট থাকতে পারে, তাদের আরকিউ ভ্যালুটা 1-এর খুব কাছাকাছি হয়ে থাকে। হ্যাঁ, আবার ফ্যাটের ক্ষেত্রে দেখেন, সে কিন্তু 23 মলিকিউল অক্সিজেন সে কনজিউম করছে, বাট কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছে মাত্র হচ্ছে 16 মলিকিউল। এই কারণে ফ্যাটের আরকিউর মানটা কি 1 থেকে কম হয়, সবচেয়ে কম হয় বলতে পারি যে 0.7। একটা জিনিস, মজার জিনিস শেয়ার করি, এই যে ফ্যাট যখন মেটাবলাইজ হয়, সে তখন কি প্রডিউস করে, পানি প্রডিউস করে। তো আমরা ছোট থেকে ভাবতাম যে ওটের পিঠে যে কুজুটা থাকে, আমরা ভাবতাম যে আচ্ছা এটার ভিতরে মানে পানি থাকে, যার কারণে কি হয় যে সে অনেকক্ষণ হচ্ছে না খেয়ে, পানি না খেয়ে থাকতে পারে। অ্যাকচুয়ালি ওইটার ভিতরে থাকে ফ্যাট। কিন্তু এটা ফ্যাট হলেও আমরা যখন বায়োকেমিস্ট্রি পড়তে আসলাম,
মানে অনার্সরে তখন দেখলাম যে হচ্ছে ফ্যাট যখন মেটাবোলাইজ হয় তখন সে প্রচুর ওয়াটার প্রডিউস করে। তার মানে ওটার পিঠে আসলে ফ্যাট জমা থাকলেও সে এই ফ্যাটটা মেটাবোলাইজ করতে গিয়ে সে কী প্রডিউস করতে পারে, ইন্টারনালি সে ওয়াটার প্রডিউস করতে পারে, যেটা তার ওয়াটার ডিমান্ডও অনেকটাই ফিল করে। তো যাই হোক, আমরা পড়ছিলাম হচ্ছে আর কিউ, ফ্যাটের আর কিউ মানটা এই কারণে 1 থেকে অনেকটাই কমে যায়, অ্যাপ্রক্সিমেট 0.7-এর মতো আসে। তো আমরা যখন হচ্ছে কিটোজেনিক ডায়েট খেয়ে যাচ্ছে, যেই ডায়েট হচ্ছে কার্বোহাইড্রেট কম থাকবে মানে ফ্যাট বেশি থাকবে, ওই সব খাবারে কি আর কিউর মানটাও কিন্তু কি কমে যাবে। স্পেশালি এখান থেকে কিন্তু অনেক ধরনের এমসিকিউ দেওয়া সম্ভব, বলে যে বাটার বোন বা হচ্ছে ফ্রাইড রাইস কিংবা হচ্ছে চিকেন ফ্রাই কোনটাতে আর কিউ মান কেমন থাকে, অ্যানালাইটিক্যাল কোশ্চেন তৈরি করা সম্ভব। আচ্ছা, আমরা যদি প্রোটিনের জন্য চিন্তা করি, প্রোটিনের রিয়াকশনটা আমি এখানে দেখাইনি, একটু জটিল হয়ে যাবে। বাট প্রোটিনের ক্ষেত্রে আর কিউর ভ্যালুটা হচ্ছে ফ্যাট থেকে একটু বেশি এবং কার্বোহাইড্রেট থেকে কম, 0.8। তো এই আর কিউর কিন্তু কি আছে, সিগনিফিকেন্স আছে। হ্যাঁ, যেমন আমরা যদি একটা মিক্সড ডায়েট খাই, মানে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট যদি মিক্সড ডায়েট হয়, সেক্ষেত্রে ওই খাবারটা আমার জন্য ভালো, যেটা হচ্ছে তার আর কিউ ভ্যালু 0.82 বা এর আশেপাশে থাকে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মিক্সচারের বিষয়। আর যদি কখনো কি হয় যে বডিতে আর কিউর ভ্যালুটা 1 থেকে গ্রেটার হয়ে যায়, মানে উপরের দিকে চলে যায়, আর কিউর ভ্যালুটা বড় হয়ে যায়, তখন বুঝতে হবে আমাদের বডি আসলে কি করছে, কার্বন ডাইঅক্সাইড বেশি সে কনজিউম করছে আর কি, মানে প্রডিউস করছে। মানে আমরা বডি যখন হচ্ছে আপনি খাবেন, খাওয়ার পর হচ্ছে সে কী করলো, সবটা এনার্জি প্রোডাকশন না গিয়ে মানে অক্সিডেশন না করে সে হচ্ছে স্টোরেজ মোডে চলে যাবে আর কি। তো যে সকল ফুডের আর কিউর ভ্যালুর মান 1 থেকে বেশি হবে, বুঝতে হবে এগুলো আপনার বডিতে সহজে কি ওয়েট গেইন আপনি করতে পারবেন, বা হচ্ছে আবার বডিতে হচ্ছে ফ্যাটের পরিমাণটা বাড়িয়ে দিবে। আর যদি আর কিউর ভ্যালুটা কম হয়ে যায়, তখন আমরা বলি যে মেটাবলিক কিটোসিস কিংবা হচ্ছে শুধু কিটোসিস বা এসিডোসিস। সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন ওই যে রোজা রাখবেন কিংবা হচ্ছে ফাস্টিংয়ে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার কি হবে, বডিতে প্রোটিন বা হচ্ছে অন্যান্য কার্বোহাইড্রেটগুলি আপনি তখন তো খাবেন না। তো যার কারণে আপনার বডিতে যে স্টোর ফ্যাটটা আছে সেটা হচ্ছে আপনার ভেঙে এনার্জি প্রোডাকশন করবে। আর ফ্যাট এনার্জি প্রোডাকশন করার কারণে কিন্তু আর কিউর ভ্যালুটা, যেহেতু ফ্যাটের আর কিউর ভ্যালুটা কম, সে হচ্ছে কি করবে, আপনার বডির ওভারঅল আর কিউ ভ্যালুটাকে সে কমিয়ে দিবে। তো এটার অবশ্য বিভিন্ন ধরনের পজিটিভ নেগেটিভ কনসিকুয়েন্স আছে, আমরা হয়তো মেটাবলিজম অংশে সেগুলোর বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তা আমরা অনেকক্ষণ ধরে বলছিলাম যে ব্যালেন্স ডায়েট, আসলে ব্যালেন্স ডায়েট আসলে কি, কিছুই না, জাস্ট ওই যে 6টা কেমিক্যাল কম্পোজিশন বললাম বা 7টা যদি বলতে চান, তাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্সে যে ফুডটা হয় সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। উদাহরণ দিন তো। কাচ্চি বিরিয়ানি না, কখনোই না, বা তেহারিও না, এগুলি ব্যালেন্স ডায়েট না। আপনারা ব্যালেন্স ডায়েট যদি আমি একটু বলি, যে যেখানে সবগুলো কম্পোনেন্টই থাকবে। যেমন আমরা তো বেশিরভাগ হচ্ছে কি খাই, যে একটু ক্ষুধা লাগলে হচ্ছে অনেকে ব্রেড খেয়ে ফেলি, বা হচ্ছে অনেকে কি করে ভাজা পোড়া খেয়ে ফেলি, একটু মজাদার হচ্ছে চিকেন ফ্রাই কিংবা হচ্ছে সিঙ্গারা খেয়ে ফেলি। আসলে দেখবেন যে এগুলো খাবারগুলো হচ্ছে টার্মিনাল ফুড। আমি সিঙ্গারার কথা যদি বলি, এখানে হচ্ছে পুরোটাই কার্বোহাইড্রেট এবং হচ্ছে ফ্যাট থাকে, তেলের মাঝে ভাজা হয়। এখানে কিন্তু আসলে ওইভাবে ভাইটামিনস মিনারেলস কিংবা ফাইবার ওইভাবে থাকে না। হ্যাঁ, বা আমি যদি ভাইটামিনসের কথা বলি, যে এখানে তো ভাইটামিনস এত হিটে ভাজা হয়, যাই কিছু ভাইটামিনস আলু বা অন্যান্য কিছুতে থাকে সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। তো আপনারা এগুলি একটু খেয়াল করবেন যে কখনোই যত মানে মাঝে মাঝে খাবেন সেটা ঠিক আছে, কিন্তু কন্টিনিউয়াসলি এই ধরনের আনহেলদি ফুড আপনারা এগুলো থেকে বেঁচে থাকবেন। তো ব্যালেন্স ডায়েটে কি থাকবে, এগুলো সবগুলোই আমাদের যে 6টা ক্যাটাগরি আছে কেমিক্যাল ক্যাটাগরি, সবগুলো উপস্থিত থাকবে। সেখানে হচ্ছে কার্বোহাইড্রেট থাকবে, আমাদের হচ্ছে কি থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাটস থাকবে, প্রয়োজনীয় সকল ভাইটামিনস থাকবে, মিনারেলস থাকবে, ওয়াটার থাকবে, এবং হচ্ছে ফাইবারও থাকতে হবে ব্যালেন্স ডায়েটের জন্য। তো ব্যালেন্স ডায়েটে আমরা কিছু সোর্স যদি বলি, যে আমাদের ফ্রুটস এবং যে ভেজিটেবলসগুলি আছে এগুলো কিন্তু গুড সোর্স অফ আচ্ছা ভাইটামিনস এন্ড মিনারেল। হ্যাঁ, তারপর আমরা যে নন প্রসেস যে গ্রেনসগুলো আছে, হ্যাঁ, স্পেশালি লাল আটা বা লাল চাল, এগুলো কিন্তু বেশ ভালো সোর্স আমাদের ফুডের। দেন হচ্ছে প্রোটিন হিসেবে আমরা মাছ মাংস, হ্যাঁ, পোলট্রি মিট, আমরা এগুলো কিন্তু কনসিডার করতে পারি। দেন হচ্ছে ডেইরি, স্পেশালি আমরা যদি মিল্ক
বা হচ্ছে ইয়োগাটার কথা চিন্তা করি, আমাদের দেশে আমি বলবো কি আমরা যে খাবারটা খাই তার মাঝে একটা মেজর ফাংশন প্লে করে হচ্ছে মিল্ক বা ডেইরি প্রোডাক্টগুলি, কারণ এগুলো হচ্ছে খুব ভালো সোর্স। ইভেন মিল্ককে আমরা কি বলতে পারি, একটা আইডিয়াল ফুড বলতে পারি, কারণ হচ্ছে মিল্কের মাঝে আমাদের যে 6টা ক্যাটাগরি বললাম মোটামুটি সবগুলোই উপস্থিত থাকে। দেন হচ্ছে আমরা যেই স্পেশালি আরও কিছু ফ্যাটস আছে, যেমন ধরো অলিভ অয়েল, হ্যাঁ, বা হচ্ছে রাইস ব্র্যান অয়েল, বা আর অন্য যে অয়েলগুলো আছে হচ্ছে কোকোনাট অয়েল, স্পেশালি এগুলো অবশ্যই খাঁটি হইতে হবে। এইগুলি কি হইতে পারে যদি আমরা প্রপার ওয়েতে মিক্স করি, তখন হচ্ছে এটা একটা ব্যালেন্স ডায়েটে কনভার্ট করবে। আমি অবশ্য পরে একটা দেখাবো যে ব্যালেন্স ডায়েট হওয়ার শর্তটা আসলে কি। এই যে এই স্লাইডটা যদি আমরা দেখি, আমরা এটাকে বলে ফুড পিরামিড। এখান থেকে আমি নিজে বেশ অনেকগুলো ভর্তি পরীক্ষা দিই, জাস্ট শুধু ফুড পিরামিড থেকে অনেকগুলো কোশ্চেন দেখেছিলাম। যেমন হচ্ছে ফুড পিরামিডের একদম পিনাকল বা পিকে কে থাকে, হ্যাঁ, সবার বেস ফাউন্ডেশনটা কি থাকে। আমি যদি একটু এক্সপ্লেন করি ফুড পিরামিডটা, যে ফুড পিরামিডের কি থাকে, সবার ফাউন্ডেশন হিসেবে কাজ করা হচ্ছে আমাদেরকে কার্বোহাইড্রেট যে গ্রুপটা আছে, স্পেশালি হচ্ছে ভাত রুটি যেগুলি, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের একটু একটু বেশি খেতে হয়, কারণ এখান থেকে আমাদের এনার্জির অধিকাংশ হচ্ছে আমরা ফিল আপ করে থাকি। দেন সেকেন্ড গ্রুপটা আমরা ফিল আপ করতে পারি হচ্ছে, কিছুটা ফিল আপ করবো হচ্ছে ফ্রুটস, কিছুটা ফিল আপ করবো হচ্ছে ভেজিটেবলস। ইভেন আমরা বলি যে হচ্ছে একটা মানুষের কমপক্ষে ডেইলি 200 গ্রাম কি খাওয়া উচিত, ভেজিটেবলস খাওয়া উচিত। অনেকে হচ্ছে আমরা ভেজিটেবলস খেতে চাই না, তো এইগুলা কিন্তু দিন শেষে আপনাদের বডিতে মানে রোগ তৈরি করা ছাড়া কোনো কিছু বই আনবে না। দেন ফুড পিরামিডের থার্ড স্টেপটা হচ্ছে ডেইরি প্রোডাক্টসের, হ্যাঁ, আমরা হচ্ছে মিল্ক, ইয়োগার্ট, চিজ, এটা দিয়ে হচ্ছে হাফ হচ্ছে ফিল আপ করতে পারি। আর বাকিটা হচ্ছে হচ্ছে মাছ বা মাংস জাতীয় যে খাবার আর কি, ডিম, বাদাম, এগুলো কিন্তু গুড সোর্স অফ প্রোটিন। আমরা যদি একটু সামারি করি, প্রথম দুটো হচ্ছে কার্বোহাইড্রেটস এবং হচ্ছে আমাদেরকে ফাইবার, মিনারেলস, ভাইটামিনস দিচ্ছে। আর পরের যেটা 3 নম্বর ধাপটা হচ্ছে আমাদের প্রোটিনের সোর্স দিচ্ছে। আর একদম উপরে, সবার উপরে দেখবেন যে পিনাকেল, মানে একদম এপিক পিকে আছে কে, ফ্যাটস। এবং ফ্যাটের পরিমাণটা কিন্তু অনেক কম, যদি একটু চিত্রটা দেখে খেয়াল করেন, আমাদেরকে ফ্যাট খেতে হবে কিন্তু পরিমাণে অল্প খেতে হবে। ইভেন ফ্যাট যদি বেশি কেউ খেয়ে ফেলে তাহলে কিন্তু যে ব্যাপারটা না যে সে এনার্জি বেশি পাবে, ব্যাপারটা তা না, আপনার ডাইজেশনের সমস্যা হবে। অতিরিক্ত পরিমাণে ফ্যাট খেলে বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ ডিসঅর্ডার দেখা দিতে পারে। আচ্ছা, ব্যালেন্স ডায়েটের এটা আমাদের সিলেবাসে আছে যে হচ্ছে বিভিন্ন সিচুয়েশনে আমার জন্য যেটা ব্যালেন্স ডায়েট সেটা অন্যজনের জন্য ব্যালেন্স না হতে পারে। আমি প্রথমেই ক্লাসের এক্সাম্পল দিয়েছিলাম যে স্পেশালি যারা খুব বেশি পরিশ্রম করে বা জিম করে তাদের এক ধরনের এনার্জি রিকোয়ারমেন্ট থাকে, আবার যারা হচ্ছে অফিসে জব করে বা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাদের কম করে তাদের আবার এনার্জি রিকোয়ারমেন্টটা আলাদা। তো আমরা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ধরনের এনার্জি রিকোয়ারমেন্ট থাকে। আমরা কমন কয়েকটি সাবটাইপ নিয়ে আলোচনা করেছি, যেমন হচ্ছে সিডেটারি অ্যাডাল্ট, মানে একজন অ্যাডাল্ট সে যদি মোটামুটি এই নর্মাল চলাফেরা বা সিডেটারি লাইফস্টাইল যদি সে করে, তখন কিন্তু তার প্রতিদিন 2000 কিলোক্যালোরির মতো এনার্জি দরকার, হ্যাঁ, এবং সেটার 50 to 60% আসবে হচ্ছে কোথা থেকে, কার্বোহাইড্রেট থেকে। 10 to 15% খাবো হচ্ছে প্রোটিন, আর 20 to 30% খাবো হচ্ছে আমরা ফ্যাটস। আচ্ছা, এটা হচ্ছে যারা সিডেটারি করবে, সিডেটারি লাইফস্টাইল লিড করবে। অন্যদিকে যারা প্রেগনেন্ট উইমেন আছে, তখন তো দেখেন একটা মানুষ তার ভিতরে আবার আর একটা মানুষ গ্রো হচ্ছে, তো নর্মালি তার এনার্জি ডিমান্ডটা একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলি যে একটা প্রেগনেন্ট উইমেনের সে নর্মালি যা খেত তার থেকে কমপক্ষে কমপক্ষে 300 ক্যালোরি হচ্ছে তার বেশি খাওয়া দরকার। স্পেশালি হচ্ছে আমরা নাইট্রোজেন মেটাবলিজমে তখন অবশ্য পড়েছি বা দেখব যে প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে কি থাকে, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স থাকে, মানে তারা বেশি বেশি করে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন হয়, বিল্ডিং ব্লকস হিসেবে কাজ করে এইগুলি। তো তাদের ক্ষেত্রে প্রোটিনটা একটু কি করতে হবে, একটু বেশি খেতে হবে ফর দি অপটিমাম ফিটাল গ্রোথ। আর বাচ্চাদের ক্ষেত্রেও দেখবেন যে তাদের খাবারের চাহিদা একটু বেশি থাকে, দেখবেন যে বাচ্চারা একটু পর পর হচ্ছে খিদে লেগে যায়। তো এটা নর্মাল, কারণ তাদের বডি যেহেতু তাদের বডিতে কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে, তো তাদের এনার্জি ডিমান্ডটাও বেশি থাকে, স্পেশালি প্রোটিনের ডিমান্ডটা বেশি থাকে। এটা ছাড়াও স্পেশালি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি
এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে, কারণ এখনকার বাচ্চারা তো ওইভাবে খেলাধুলা করে না। রোদে যে যাবে, যে তার যে ভিটামিন ডি উৎপন্ন হবে সেটাও তো ওইভাবে প্রডিউস হয় না। তো কি করতে হবে, যেসব বাচ্চারা রোদে যায় না, কি ডায়েটিশিয়ানের সাথে বা ক্লিনিশিয়ানের সাথে পরামর্শ করে তাদেরকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। এবং হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কি থাকে, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স থাকে, মানে হচ্ছে তাদেরকে প্রোটিন একটু বেশি খেতে হবে। আচ্ছা, এবার আমরা দেখবো যে বিভিন্ন ধরনের নিউট্রিশনাল ডিজিজ নিয়ে একটু আলোচনা করি। যে ডিজিজগুলো আসলে দুইটা কারণে হয়। যখন নিউট্রিশনাল কম্পোনেন্টগুলি ডেফিসিয়েন্সি দেখা দেয় তখন এক ধরনের অবস্থা হয়, আবার যখন কি হয়, নিউট্রিশনাল কোনো কম্পোনেন্ট বডিতে বেশি খেয়ে ফেলেছেন তখন কিন্তু আরেক ধরনের অবস্থা তৈরি হয়। তো আমি এখানে হচ্ছে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারগুলিকে ফোকাস করেছি, কারণ সাধারণত চাকরির পরীক্ষায় এগুলি থেকে বেশি আসে। তো আমি প্রথমে যাওয়া হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, পিএম। তো পিএম আবার তার কয়েকটা ফিনোটাইপ আছে, একটা হচ্ছে কোয়ারশিওরকর, আর একটা হচ্ছে কি মারাসমাস। তো আমরা এগুলো নিয়ে অবশ্য সামনে আলোচনা করব। এটা প্রোটিনের ডেফিসিয়েন্সির কারণে এটা হয়ে থাকে। তারপর হচ্ছে আয়রনের যদি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে তার কী হবে, অ্যানিমিয়া হবে। যদি আয়োডিনের তার ডেফিসিয়েন্সি হয় তখন কী হবে, তার গোয়েটার হবে। ভাইটামিন সি এর জন্য স্কারবি হবে, রিকেটস, অস্টিওপোরোসিস। এইগুলো সবগুলো থেকে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। তো বাংলাদেশের মানুষের কিন্তু আমি বলতে পারি, আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে 80% বা মোর দেন 80% মানুষের হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে। দেখা যাচ্ছে যে আমরা স্পেশালি তো গরিব দেশ হওয়ার কারণে এখানে আসলে মানুষ ওইভাবে প্রোটিন খেয়ে অভ্যস্ত না, আর প্রোটিনের দামও অনেক বেশি। একটা মানুষ যে চাইলে হচ্ছে খাসির গোস্ত বা হচ্ছে বিফ খেতে পারবে, ব্যাপারটা এরকম না। তো ভাই ইভেন আমরা তো দেখি হচ্ছে কি পোলট্রির মুরগির দামও 300-350 টাকা দাম চলে যায় পার কেজি। তো এইসব কারণে কি হয়, আমরা মানে জাতিগতভাবে আমরা প্রোটিনের অবশ্যইতে ভুগতেছি। এটা হচ্ছে আমার অবজারভেশন, যে প্রোটিন খাওয়াটা এখানে খুব একটা বেশি হয় না। ইভেন প্রোটিন খাওয়াটাকে লাক্সারি হিসেবে দেখা হয়, অথচ আমাদের কিন্তু বডিতে প্রোটিনের একটা ভালো একটা ডিমান্ড আছে। তো এটা ছাড়াও আমাদের যে ভাইটামিনসগুলো আছে, মিনারেলসগুলো আছে, এগুলোরও ডিফিসিয়েন্সি বাংলাদেশে দেখা যায়। স্পেশালি আমি যদি একটু কয়েকটা ফেনোটাইপ একটু আইডেন্টিফাই করি। স্টান্টিং, আমি আইসিডিডিবিতে যখন জব করেছিলাম আমাদের রিসার্চের অন্যতম প্রধান একটা বিষয় ছিল হচ্ছে চাইল্ড স্টান্টিং। বাংলাদেশে বাচ্চারা ওইভাবে গ্রোথ হয় না। আমি যদি একটু এক্সাম্পল দিই, ব্রিটিশরা এই উপমহাদেশে আসার আগে এখানকার মানুষের অ্যাভারেজ হাইট ছিল 5 ফুট 6 বেশি। ইভেন তখন ইউরোপিয়ানদের অ্যাভারেজ হাইট ছিল 5 ফুট 4 কিছুটা বেশি। কিন্তু যখনই কলোনিয়ালিজম আসলো, সমগ্র আফ্রিকা এশিয়া কি হলো, ইউরোপিয়ানদের কলোনি হয়ে গেলে দেখবেন যে তারা এত পরিমাণে ক্যালোরি ইনটেক করলো বা হচ্ছে তাদের ফুড হ্যাবিটটা এমনভাবে চেঞ্জ হয়ে গেল যে ইউরোপিয়ানদের হাইট হয়ে গেল হচ্ছে 5 ফুট 6 বেশি, আমরা হয়ে গেলাম হচ্ছে খাটো। ন্যাশনালি আমরা কি জাতিগতভাবে খাটো হয়ে গেলাম, তার অন্যতম কারণ হচ্ছে আমাদের এই জেনারেশনের উপর জেনারেশন ম্যালনিউট্রিশন। হ্যাঁ, এবং একটা কোর্স আমরা মাস্টার্সে অনেকেই হয়তো অনেক ইউনিভার্সিটিতে আছে যে নিউট্রিজিনোমিক্স, যে কী করে ফুড আমাদের জিন এক্সপ্রেশনকে ডিরেক্টলি এফেক্ট করে। আমরা যদি ফুড না খাই তাহলে হচ্ছে আমাদের কি জিন এক্সপ্রেশন ওইভাবে হবে না, আবার কিছু ফুড খেলে হচ্ছে কী হবে, তার জিন এক্সপ্রেশনটা প্রপারলি হবে। তো বাংলাদেশে স্টান্টিংটা একটা বিশাল চ্যালেঞ্জ। স্পেশালি আমি যদি একটু মহিলাদের বা নারীদের কথা বলি, আমার মনে হয় যে মোটামুটি 90% নারী হচ্ছে অ্যানিমিয়াতে সাফার করতেছে। তার অন্যতম কারণ হচ্ছে তারা খাবার দাবার ওইভাবে মেনটেন করে খায় না, প্লাস হচ্ছে বায়োলজিক্যাল কিছু কারণে তাদের বেশ ভালো একটা ব্লাড লস হয়। তো এগুলির কারণে কিন্তু তারা ওই লসটাকে ফিল আপ করে না। হ্যাঁ, স্পেশালি ব্লাড তৈরির জন্য যে বেসিক যেই কম্পোনেন্টগুলো লাগে, যেমন হচ্ছে ফলিক অ্যাসিড, তারপর হচ্ছে আয়রন, যে নিউট্রিশনাল কম্পোনেন্টগুলি লাগে, এগুলির ব্যাপারে তারা খুব একটা বেশি যত্নবান হয় না, যার কারণে অ্যানিমিয়ার প্রিভিলেন্সটা আমাদের দেশে অনেক বেশি থাকে। ইভেন আমি আর একটু শেয়ার করি, আইসিডিবি থেকে আমাদের একটা রিসার্চ ছিল হচ্ছে থ্যালাসেমিয়া হচ্ছে আইডেন্টিফিকেশন। তো বাংলাদেশের মানুষের আসলে এত বেশি অ্যানিমিয়া আছে যে থ্যালাসেমিয়া কোনটা আর হচ্ছে এই অ্যানিমিয়া কোনটা, এইটা হচ্ছে ডিটারমিনেশন করাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ল্যাবরেটরির মাঝে। তো আমরা কি করতে হবে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, আমাদের ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। এবং এই লক্ষ্যে কিন্তু সরকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের এনজিও কি করে
টাইম টু টাইম হচ্ছে মানুষকে ট্রেন করার চেষ্টা করে, তাদেরকে ইভেন বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টারের সময় রিলিফ অ্যাক্টিভিটি থেকে শুরু করে ফুড সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হয়। আমি এটাকে বেশ পজিটিভলি নিই। আচ্ছা, এখানে যদি আমরা কয়েকটা কোশ্চেন দেখি যে কি ধরনের কোশ্চেন আসতে পারে আর কি, হ্যাঁ, যে which of the following conditions primary characterized by severe deficiency of protein often resulting in edema and distended abdomen, skin lesion, while calorie intake may be relatively adequate। মানে হচ্ছে মানে কোন ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার পেট বড় হয়ে যাবে বা হচ্ছে হাতে পায়ে পানি জমে আসবে, এটা কোন রোগের ক্ষেত্রে হয়? মোটামুটি আমরা যারা নিউট্রিশন কোর্স করেছে আমরা এক বাক্যে বলে দিতে পারবো, কোয়ার শেয়ার করো, এই ডিজিজের ক্ষেত্রে কি হয়েছে, পেটটা বড় হয়েছে, মূলত প্রোটিনের ডেফিসিয়েন্সির কারণে এই অবস্থাটা হয় আর কি। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন ফিজিওলজিক্যাল কনসিকুয়েন্সেস অফ সিভিয়ার প্রোটিন ডেফিসিয়েন্সি ইন কোয়ারশিয়ারকর। মানে সিভিয়ার প্রোটিন যদি ডেফিসিয়েন্সি হয় কোয়ারশিয়ারকর ক্ষেত্রে, সেক্ষেত্রে তার অসুবিধাটা কি হয়? এক্সেস প্রোডাকশন অফ অ্যালবুমিন? না, কখনোই না, তার তো প্রোটিনই নেই, সে অ্যালবুমিন বানাবে কিভাবে? ডিক্রিজ অসমোটিক প্রেসার ইন ব্লাড ভেসেল? হ্যাঁ, আপনার বডিতে যখন অ্যালবুমিন কমে যাবে বা অন্যান্য প্রোটিন কমে যাবে, তখন আপনার ব্লাড প্রেশারটা কিন্তু অটোমেটিক ফল করবে। সো এটা হচ্ছে অ্যান্সার। হাইপারগ্লাইসেমিয়া হবে না, ইনক্রিজ ফ্যাট মেটাবলিজম হবে না। আচ্ছা, হুইচ অফ দ্য হাইয়েস্ট আর কিউ ভ্যালু? মানে কোন খাবারটার আর কিউ ভ্যালু সবচেয়ে কম? আমরা যদি একটু দেখি, মিল্ক হচ্ছে একটা মিক্স খাবার, বাটার হচ্ছে একটা ফ্যাট, ইগ হচ্ছে একটা মিক্স খাবার মানে স্ট্যান্ডার্ড খাবার, আর রাইস হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। আমরা পরে আসছি যে কার্বোহাইড্রেট কি থেকে আর কি সবচেয়ে বেশি থাকে। সো অ্যান্সার উইল বি রাইস। আচ্ছা, আমাদের টপিকের আরেকটা পার্ট, সেটা হচ্ছে ভাইটামিনস। আমি এই পার্টটা হচ্ছে একটু সামারি করবো, কারণ এগুলো আমি যতই ডিসকাস করি আপনারা একটু কি করবেন, নিজে নিজে পড়বেন, প্রয়োজনে ছোটো ছোটো নোট করবেন, তাহলে হচ্ছে এই পার্টটা ভালো করতে পারবেন। যে বিভিন্ন ধরনের ভাইটামিনস, তাদের নাম কি, স্ট্রাকচার কেমন হয়, স্পেশালি কিছু কমন স্ট্রাকচার, তারপরে তাদের ফাংশন কেমন হয়, এগুলো একটু মনে রাখতে হবে। আমরা ভাইটামিনসকে মেনলি দুইটা মেজর ক্লাসে ভাগ করি, ফ্যাট সলিউবল ভাইটামিন, ওয়াটার সলিউবল ভাইটামিন। তো ফ্যাট সলিউবল হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, আর ওয়াটার সলিউবল হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন বি। আবার ভিটামিন বি এর আন্ডার আবার কি আছে, 8টা আবার সাবগ্রুপ আছে, আমরা এগুলো দেখবো। তো এই 4টা থেকে একটু বেশ ভালো বুঝতে পারবেন আর কি, হ্যাঁ, যে ভিটামিন বি এর ক্ষেত্রে আবার কি আছে, বি1 আছে, বি2 আছে, বি3, বি6, বি7, বি5। আচ্ছা, এখানে আরেকটা একটু সুন্দর, আমি এই চারটা নিয়েছি হচ্ছে সত্যনারায়ণের বই থেকে, সেটা হচ্ছে ভিটামিন বিটাকে আবার দুইটা মেজর ক্লাসে ভাগ করা যায়। একটা হচ্ছে এনার্জি রিলিজিং, মানে হচ্ছে বিভিন্ন ধরনের মেটাবলিজমে এটা কাজে লাগে এই ভিটামিনগুলোই। আর হেমাটোপয়েটিক মানে হচ্ছে ব্লাড প্রোডাকশনের ক্ষেত্রে এই ভিটামিনগুলো বেশি লাগে। স্পেশাল হচ্ছে ফলিক অ্যাসিড লাগে, আমি সেটা তো বললাম অলরেডি। আরেকটা লাগে হচ্ছে ভিটামিন বি12 বা সায়ানোকোবালামিন। মানে এটা সায়ানোকোবালামিন বডিতে কমে গেলে তখন হচ্ছে পার্নিশিয়াস এনিমিয়া দেখা দেয়। আর ভিটামিন সি এর কোনো ক্লাসিক্যাল নেই, ক্যাটাগরি আলাদা নাই, সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড আর কি। তো এটা বডিতে অনেক ধরনের ফাংশন করে, স্পেশালি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ফাংশন আমরা মোটামুটি সবাই জানি। তো আমি আপনাদের পড়ার সুবিধার্থে নিউট্রিশনের টেক্সট বুক থেকে হচ্ছে আমাদের যে কমন যেই ভাইটামিনগুলি আছে, হ্যাঁ, এগুলি আসলে ধরে ধরে নিউট্রিশনের বিভিন্ন টেক্সট বুক পড়াটা আমাদের জন্য এখন একটু কঠিন বা অত সময় পাবেন না। আমি এই অংশটা একটু সামারাইজ করার বা একটু এন্ডিজ করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে আমাদের যে কমন যেই কম্পোনেন্টগুলি আছে, নিউট্রিশনাল কম্পোনেন্ট, স্পেশালি ভাইটামিনসগুলির, তাদের রেকমেন্ডেড ডেইলি অ্যালাউন্সের ভ্যালুগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ একটু ভাগ করেছি, হ্যাঁ, এগুলো একটু ভ্যালুগুলো দেখে যাবেন। স্পেশালি আপার লিমিটটা একটু ভালো করে দেখবেন এবং মেল দেখবেন, এবং হচ্ছে প্রেগনেন্ট ওমেনটা দেখবেন। এইগুলো হচ্ছে একটু একটু বেশি দেখবেন আর কি, অন্যগুলো দেখবেন, এগুলো একটু ভালো করে দেখবেন। যে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ভিটামিন, ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো, সেগুলো কিন্তু বডিতে স্টোর থাকতে পারে। মানে কি, এগুলো যদি আপনি বেশি খান বডিতে, এগুলো বেশি বেশি জমা হয়ে বডিতে কিন্তু ম্যাল ফাংশন তৈরি করতে পারে। যেমন ভিটামিন এ খুবই দরকারি, ফাইন, কিন্তু আপনি বেশি খাবেন তখন হাইপার ভিটামিনোসিস এ হয়ে যাবে। ভিটামিন ডি খুব দরকারি, বেশি খাবেন দেখবে তো আপনার হাইপার ভিটামিনোসিস ডি হয়ে যাবে। আর হাইপার ভিটামিনোসিস এ, ডি এগুলো আমরা অবশ্য বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে নিউট্রিশনে অ্যাডভান্স কোর্সে পড়ার কথা, মানে মাল্টিপল হচ্ছে দিক দিয়ে আপনার বডির ক্ষতি করবে, হ্যাঁ, ক্যালসিফিকেশন হয়ে যাবে বডিতে, তারপর হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজমে কি হোমিওস্ট্যাসিসটা নষ্ট হয়ে যাবে, অনেক ধরনের কনসিকুয়েন্স দেখা দিতে পারে।
কিন্তু যেগুলো হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিনস, স্পেশালি ভিটামিন বি আর ভিটামিন সি, এগুলো দেখবেন যে আপনি মোটামুটি অনেকটা খেতে পারবেন, কারণ অনেক বেশি খেয়েছেন, ফাইন, ওয়াটারের সাথে এটা চলে যাবে, বডিতে ওইভাবে স্টোর হয় না। তারপরও ভাইটামিন সাপ্লিমেন্ট নেওয়ার ক্ষেত্রে ক্লিনিশিয়ান এবং হচ্ছে ডক্টরের সাথে পরামর্শ করে নেওয়াটা হচ্ছে বেস্ট। তো এগুলো একটু দেখবেন আপনারা, হ্যাঁ, যে বিভিন্ন ধরনের ভিটামিন সাবগ্রুপ আছে, সাবগ্রুপগুলির প্রত্যেকের কি কি দরকার, এবং হচ্ছে এগুলোর নামগুলো একটু কাইন্ডলি মুখস্থ করবেন, যে ভিটামিন বি 1 এর নাম কি, বি 2 নাম কি, এগুলো থেকে পিএসসির, মানে আমি তো বায়োকেমিস্ট্রি দূরের কথা, নর্মাল বিসিএসে অনেকগুলো কোশ্চেন দেয়। আমি বারবার বলছি, এই ভাইটামিনগুলার কি দেখবেন, নামগুলি দেখে যাবেন, অবশ্যই নামগুলি দেখে যাবেন। আরডিএ তো দেখবেন, আরডিএর পাশাপাশি তাদের প্রত্যেকের কেমিক্যাল নামগুলি একটু দেখে যাবেন। আচ্ছা, আমরা এবার দেখবো যে তাদের ডেফিসিয়েন্সিতে কি কি ধরনের রোগ হয়। এগুলো অনেক ক্যাটাগরি আছে, আমি কিছু কমন এক্সাম্পল এখানে এনেছি। যেমন ভিটামিন এ এর যদি ডেফিসিয়েন্সি হয় তখন কি হয়, তা সে হচ্ছে রাতকানা যেটা বলে, ইভেন অনেক ক্ষেত্রে জেরপ্থেলমিয়া বা ব্লাইন্ডনেসের মতো অবস্থা তৈরি হয়। ভিটামিন বি এর জন্য হচ্ছে বেরি বেরি হয়, বেরি বেরি মানে হচ্ছে তার এই বডি ইন্টারনাল অর্গানগুলো হচ্ছে তার কি হয়ে যায়, ফেইল করতে শুরু করে। আপনার চোখের রেটিনা শুকিয়ে যেতে পারে, এই ধরনের অবস্থা তৈরি হয়। দেন হচ্ছে ভিটামিন বি 12 এর ডেফিসিয়েন্সির ক্ষেত্রে কি আরিবোফ্লাভিনোসিস হয়। সেক্ষেত্রে আমরা ওই যে মুখের জ্বর উঠলে কি হয়, মুখের চারিদিকে অনেক সময় ঘা হয় না, বা মুখের ভিতরে ঘা হয়, আর অন্যতম কারণ হচ্ছে ভিটামিন বি 2, এইটার ডেফিসিয়েন্সি যদি হয়। ভিটামিন বি 3 ডেফিসিয়েন্সি পেলেগ্রা হয়, এটা খুব কমন একটা ডিজিজ, এগুলো একটু মনে রাখতে হবে। কমন ডিজিজগুলো অবশ্যই মনে রাখবেন, কারণ আপনাকে তো বলবে না যে হচ্ছে কীভাবে হচ্ছে ভিটামিন বি 3 হচ্ছে ফাংশন করে, কেমিক্যাল স্ট্রাকচার লিখে দেখান না। স্পেশাল বিসিএসে এই ধরনের কোশ্চেন হওয়ার সম্ভাবনা আমি বলবো কি একেবারেই নেই। কি আসবে, যে এই ভিটামিনের নাম কি, বা এটার ডেফিসিয়েন্সিতে কী রোগটা হয়, বা এটার সিমটমগুলি কী হচ্ছে, এই ধরনের বিষয়গুলো আসবে। সো পড়বেন, কৌশলীভাবে পড়লে আগে থাকবেন ইনশাআল্লাহ। একইভাবে এই ভিটামিনগুলো দেওয়া আছে বি 5 থেকে বি 12, প্রত্যেকের কি ডেফিসিয়েন্সি কারণে যে ডিজিজটা কী হয়, সিমটমগুলি কী হয়, আমি এখানে সামারাইজ করেছি। দেন আমরা যাব হচ্ছে মিনারেলসে। মিনারেলস কি, আমাদের যেই মলিকিউলগুলো হচ্ছে এলিমেন্টারি যে মলিকিউলগুলো দরকার বডি ফাংশন করতে, আমরা তাদেরকে কি বলি, মিনারেল হিসেবে বলে থাকি। মিনারেল দুই ধরনের, একটা হচ্ছে মেজর মিনারেল আর একটা হচ্ছে ট্রেস এলিমেন্ট। তো সাধারণত 100 মিলিগ্রামের যদি বেশি লাগে ডেইলি, তখন আমরা এটাকে বলি মেজর মিনারেল, আর 100 মিলিগ্রামের কম যদি লাগে আমরা সেটাকে বলি ট্রেস এলিমেন্টস, মানে হচ্ছে খুব অল্প পরিমাণে লাগে যাদেরকে। মেজর মিনারেল আমি কয়টা ক্যাটাগরি আমি বলে, যেমন ক্যালসিয়াম বডিতে প্রচুর লাগে, হ্যাঁ, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এই দুটো তো ওই যে বোন ফর্মেশনের জন্য একদম মাস্ট লাগে, হ্যাঁ। বিভিন্ন ধরনের এনজাইমের কোফ্যাক্টর হিসেবে ম্যাগনেসিয়াম লাগে। তারপরে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, সালফার, এগুলো হচ্ছে আমাদের বডির জন্য মেজর মিনারেল, হ্যাঁ। তো আর ট্রেস কি, যেগুলো আমাদের বডিতে লাগে বাট অল্প আকারে লাগে, যেমন হচ্ছে আয়রন, জিঙ্ক, আয়োডিন, হ্যাঁ। তারপর আরও আছে, আমরা এগুলি যদি একটু দেখি, কপার, ফ্লোরাইড, সেলেনিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, এইগুলি মূলত বিভিন্ন ধরনের এনজাইমের কোফ্যাক্টর হিসেবে থাকে। এটা ছাড়াও কিছু প্রোটিনের স্ট্রাকচারাল পার্ট হিসেবে থাকতে পারে। আমি এখানে তাদের আরডিএ ভ্যালুটা কত, বা তাদের ফাংশন, এবং হচ্ছে যদি ডেফিসিয়েন্সি কী সমস্যা হয় এখানে সামারাইজ করে দিয়েছি। আপনারা এই বিষয়গুলো হচ্ছে একটু অবশ্যই বাসায়, আমি আবারও রিপিট করছি, একটু বাসায় লিখে লিখে প্র্যাকটিস করুন যাতে মনে থাকে। তো আপনি অনেক পড়লেন কিন্তু মনে রাখতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু এটার খুব একটা বেশি ফায়দা পাবেন না। কারণ প্রিলিমিনারি পরীক্ষা ধারণা করা যায় যে এখানে অধিকাংশ প্রশ্ন হচ্ছে মানে জ্ঞানমূলক বা হচ্ছে মনে রাখা টাইপের কোশ্চেন আসবে। তো আমরা যদি কিছু স্যাম্পল কোশ্চেন দেখি যে কি ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে। হুইচ অফ দ্য ভিটামিন এ ফাংশন এজ এ স্টেরয়েড হরমোন, হ্যাঁ, স্টেরয়েড হরমোন তো কী কাজ করে। তো যখন ভিটামিন এ পড়েছেন তখন দেখেছেন যে রেটিনাল থেকে রেটিনোয়িক অ্যাসিড উৎপন্ন হয়, এবং রেটিনাল যেই কম্পাউন্ডটা আছে সে কি করে, সে সরাসরি সেল সিগন্যালিংয়ে কাজ করে। সে হচ্ছে আপনার বডিতে যে গিয়ে সরাসরি জিন এক্সপ্রেশনে তার ইফেক্ট আছে। তো এই কারণে আমরা কি বলতে পারি, রেটিনালটাকে স্টেরয়েড হরমোনের মতো আমরা তাকে বিবেচনা করতে পারি।
দি ফাংশনালি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি ইজ, ভিটামিন ডি এর ফাংশনাল ফর্ম কোনটা? আসলে ভিটামিন ডি কিন্তু অনেকগুলো ফর্ম আছে, সবগুলো কিন্তু বডিতে অ্যাক্টিভেট না। তো ওই রোদ লাগলে হচ্ছে কি হয়, ক্যালসিট্রাইল তৈরি হয়। এগুলো কমন জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার, ক্যান্সারের জন্য ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট কোনটা হিসেবে ইউজ করা হয়? আচ্ছা, ফলিক অ্যাসিডের কাজ কি? সে তো আপনার কি করে এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। তো মিথোট্রেক্সেন আমরা দিই, যেটা হচ্ছে কি করা হয়, স্পেশালি ক্যান্সার সেল, তার যেহেতু এনার্জি ডিমান্ড অনেক বেশি, মিথোট্রেক্সেন দিলে সে হচ্ছে ফলিক অ্যাসিডের বদলে সেই মিথোট্রেক্সেন গ্রহণ করে, ফলে ওই এনজাইমগুলি কি হচ্ছে ব্লক হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে তার এনার্জি প্রোডাকশনটা কমে যায় এবং হচ্ছে আলটিমেটলি ক্যান্সার সেলটা মারা যায়। তো এই ধরনের কোশ্চেনগুলি দেখতে পারেন। আর আমি আবারও বলবো যে এই ক্লাসের সাথে সাথে যে এক্সামগুলো হবে, এক্সাম মডেলগুলোতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন, যাতে করে এই পড়াগুলি কতটুকু পড়া হচ্ছে এটা ট্র্যাক রাখতে পারেন। আমি আশা করব আপনাদের প্রস্তুতি ইনশাল্লাহ দিনে দিনে আরও শানিত হবে এবং হচ্ছে বাকি সময়টুকু কাজে লাগিয়ে আপনারা এগুলি গ্রহণ করবেন। থ্যাংক ইউ।